নির্বাচনে ভরাডুবি হওয়ার পর এই ভারতের পশ্চিমবঙ্গের যে তৃণমূল কংগ্রেস যে দলটা এবং তার যে নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মাথা ব্যথা পুরো খারাপ হয়ে গেছে। এখন উল্টা পাল্টা পাগলের মতো প্রলাপ বকছে। এখন কয়েকজন তার এই প্রলাপ বাক্য শোনে কে জানে, খুব বেশি মনে হয় শোনে না। তারপরেও সে নিজেকে এখনও গুরুত্বপূর্ণ মনে করে। সে বোঝে না বা বুঝতে পারছে না যে এই বাংলার জনগণ মানে পশ্চিমবঙ্গের জনগণ তাকে প্রত্যাখ্যান করছে। সে যে বিভাজনের রাজনীতি শুরু করেছিল শুধুমাত্র মুসলিম ভোটারদেরকে ভোট ব্যাংক হিসেবে ব্যবহার করে এবং তার গুন্ডা পান্ডা সন্ডা এগুলোকে দিয়ে যেভাবে রিগিং করে ছাপ্পা মেরে বারবার ক্ষমতা আসতো, এইবার সেই কর্মকাণ্ডটা সে করতে পারে নাই। আর শুধুমাত্র মুসলমান ভোটাররা যে তাকে ভোট দিয়েছে, হ্যাঁ যদি দিয়েও থাকে এটাতে কোনো সমস্যা নেই, বাট হিন্দুরা যে এক কাট্টা হয়ে এইবার মমতার এগেনস্টে গিয়ে ভোট দিয়েছে এটা কিন্তু সে এখনও স্বীকার করতে রাজি না। কিন্তু বাস্তবতাটা তো আমরা দেখছি তাই, তাই না? তো দেখেন উন্মাদের মতো কি ধরনের প্রলাপ সে বকা মানে এখনো বকে যাচ্ছে, আমরা সেটা একটু শুনি। নির্বাচন হয়ে গেল, আমরা কি দেখলাম? এটা কি সত্যি নির্বাচন হয়েছে? কেন সত্যি নির্বাচন হয় নাই? কি বলেন কি, আপনার মাথা খাতা ঠিক আছে, বরং আপনার সময় যে নির্বাচনগুলো হতো ওটাই সত্যিকার অর্থে কোনো নির্বাচন ছিল না। আমি ব্যক্তিগতভাবে বাংলাদেশের মানুষ, তারপরে আমি খোঁজখবর নিতাম যে ঘটনা কী। তো যখন ভারতে গিয়ে খোঁজখবর নিতাম তখন প্রত্যেকেই বলতো এখানে কোনো নির্বাচন, কিসের নির্বাচন, এগুলো ওই যে তৃণমূল কংগ্রেসের গুন্ডা পান্ডা বদমাশ যেগুলো আছে তারা বুথ দখল করে ছাপ্পা মেরে তারপরে তৃণমূলকে জিতায়, এটাই কিন্তু শুনতাম। তো এইবার সেই ছাপ্পা কেউ মারতে পারে নাই। তো যেহেতু মারতে পারে না, এই জন্যে আপনার কাছে মনে হচ্ছে এটা কোনো নির্বাচন হয় নাই। আপনার কেন মনে হলো যে আপনি এই পশ্চিমবঙ্গের মানে হিন্দুদের নয়নের মণি আছেন, এখনও 15 বছর ধরে তো ক্ষমতা আছেন, তাই না? কি আকাম কুকাম করছেন আপনার ভাইপো, ওই যে অভিষেক ব্যানার্জি কি আকাম কুকাম করছে, বিশাল আলিশান বিল্ডিং উঠায় প্রাসাদ ওপম অট্টালিকায় বসবাস করে নিজেকে যুবরাজ হিসেবে পরিচয় দিতে স্বাচ্ছন্দ্য বোধ করে, অথচ যার কোনো পলিটিক্যাল কোনো নলেজ নাই, কোনো অভিজ্ঞতা নাই, কিচ্ছু নাই। আপনি তাকে পরবর্তী মুখ্যমন্ত্রী বানানোর জন্য উঠে পড়ে লাগছেন, নেপোটিজম করছিলেন, স্বজনপ্রীতি করছিলেন। তো পশ্চিমবঙ্গের মানুষ এগুলো দেখছে না। আর আপনার ভোট ব্যাংক ছিল তো মুসলমানরা, তাই না? তো এইটা যখন হিন্দুরা বুঝে গেছে যে আপনি তাদের দিয়েই ক্ষমতায় যান, তাদেরকে ব্যবহার করে আপনি বারবার নির্বাচনে জিতে আসেন, তাই হিন্দুরা চিন্তা করলো যে আপনি তো হিন্দুদের না, আপনি গিয়ে মসজিদে নামাজ পড়েন। তো ভারতের মানে পশ্চিমবঙ্গের হিন্দুরা তো তখন চিন্তা করেছে আপনি তো আর হিন্দু নাই। তো তখন পশ্চিমবঙ্গের হিন্দুরা এক কাট্টা হয়েছে। ঘটনায় সহজ সরল হিসাব, আপনি যদি মুসলমানদের খুশি করার জন্য তাদের মসজিদে গিয়ে নামাজ পড়া শুরু করেন, তখন ওই পশ্চিমবঙ্গের হিন্দুরা তো প্রমাদ গুনবে, চিন্তা করবে কিরে এই মহিলাটা এত নামে মমতা ব্যানার্জি, কিন্তু হারলে তো সে মমতা বেগম হয়ে গেছে। তখন হিন্দুরা কি প্রমাদ গুনবে না এবং তারা তখন এক কাট্টা হবে না, ঐক্যবদ্ধ হবে না? এবং সেই ঘটনাই ঘটেছে পশ্চিমবঙ্গে, অন্য কোনো এখানে কোনো কারণ নাই। নির্বাচনের নামে প্রহসন হয়েছে। নির্বাচনের নামে প্রহসন এটা তো আপনিই করতেন। আপনি গত 15 বছর ধরে ওই 2011 সালের যে ইলেকশনটা হয়েছিল না বাংলাদেশের, ওই পশ্চিমবঙ্গের মানুষ তখন আসলে অল্টারনেটিভ আর খুঁজে পায় নাই। তারা এই বামপন্থী সরকারের অত্যাচারে এবং তাদের ফাজলামির কারণে এত বিরক্ত হয়েছিল যে বস্তুত তারা তাদেরকে ছুঁড়ে ফেলে দেওয়ার জন্যে মানে আপ্রাণ চেষ্টা করছিল। তাদের সামনে কোনো আর অল্টারনেটিভ ছিল না, তখন আপনি তাদের সামনে অল্টারনেটিভ হিসেবে হাজির হয়েছিলেন এবং এই জন্য তারা আপনাকে পছন্দ করে নির্বাচন করছিল। বাট আপনি পশ্চিমবঙ্গের মানুষের সাথে বিশ্বাসঘাতকতা করছেন, আপনি ভয়ঙ্কর রকমভাবে বিশ্বাসঘাতকতা করছেন, বুঝছেন? বিশেষ করে হিন্দুদের সাথে। এই পশ্চিমবাংলার হিন্দু ভোটার কত 72-73%, তাই না? আপনি তাদেরকে পাত্তাই দেন নাই। আপনি নিজে কি করছেন, শুধুমাত্র মুসলিম ভোটারদেরকে ভোট ব্যাংক হিসেবে ব্যবহার করে আপনি তাদের ভোটে জিতে আসার জন্য আপনি তাদের মসজিদে গিয়ে নামাজ পড়াও শুরু করছিলেন। তো আপনি যখন মসজিদে গিয়ে নামাজ পড়া শুরু করলেন তখন পশ্চিমবঙ্গের হিন্দুরা মনে করবে না যে আপনি তো তাহলে আর হিন্দু নাই, কেটেই মনে করবে না আপনি মুসলমান হয়ে গেছেন।
এটাই তো তারা মনে করবে, অ্যান্ড দ্যাটস ওয়াই হিন্দুস অফ ওয়েস্ট বেঙ্গল united themselves and they voted against you, and the result is obvious. Your party is completely collapsed, right? এখন এই সমস্ত উন্মাদীয় প্রলাপ বকে কোনো লাভ নাই। আসলে ইলেকশন যে কত ফালতু হতে পারে আপনি হলেন তার একমাত্র প্রমাণ। এবং আমার ধারণা এই ভারতের অন্য কোনো রাজ্যে এই পশ্চিমবঙ্গের মতো এত ফালতু নির্বাচন অতীতে কখনো হয় নাই। দিস ইজ দ্য ফার্স্ট টাইম এই 2026 সালে যে ইলেকশনটা হলো একেবারে কঠিনভাবে নিরপেক্ষ হয়েছে, মানুষ নিঃসংকোচিতে ভোট দিতে পেরেছে। আমরা তো বহু ভিডিও দেখেছি যেখানে ওই তৃণমূল কংগ্রেসের লোকজন গিয়ে বাড়ি বাড়ি মানুষকে হুমকি ধামকি দিচ্ছে, এই তোরা যদি বিজেপিকে ভোট দিস তোদের বাড়ি ঘর কিন্তু জ্বালিয়ে দেবো, এখানে তোরা থাকতে পারবি না। হ্যাঁ, এই সমস্ত ঘটনাই তো আমরা দেখছি, কিন্তু একটা বিজেপির কোনো নেতা বা কর্মীকে আমরা দেখি নাই তারা কারো বাড়িতে গিয়ে হুমকি ধামকি দিয়েছে। না, এই ধরনের একটা ভিডিও আমরা পাই না, নট এ সিঙ্গেল ওয়ান। এই তৃণমূল কংগ্রেসের লোকজনই কিন্তু মানুষের বাড়ি বাড়ি গিয়ে হুমকি ধামকি দিত, ওই যে জাহাঙ্গীর খান তো বটেই, এবং এছাড়াও এমনকি অনেক মহিলা কর্মী পর্যন্ত হুমকি ধামকি দিত। কী ভয়ঙ্কর অবস্থা! অথচ তৃণমূল কংগ্রেসের কোনো লোক এ পর্যন্ত একটা ভিডিও দেখাতে পারে না, একটা রেকর্ড দেখাতে পারে না যেখানে বিজেপির নেতাকর্মীরা বাড়ি বাড়ি গিয়ে বলছে যে এই তৃণমূল কংগ্রেসের ভোট দিলে তোদের এখান থেকে উচ্ছেদ করে দেবো, তোদের ঘর বাড়ি ভেঙে ফেলে দেবো, জ্বালিয়ে পুড়িয়ে ছারখার করে দেবো, বা তোরা এখানে থাকতে পারবি না। না, নট এ সিঙ্গেল ওয়ান। আপনারা খেয়াল করেছেন এটা? আমরা কিন্তু দেখি নাই। যদি এই ধরনের কোনো কিছু করতো বিজেপির লোকজন তাহলে নিশ্চয়ই আমরা তো সোশ্যাল মিডিয়াতে দেখতাম নাকি, কিন্তু আমরা দেখি নাই। তাহলে ভোট এতদিন এই যে রিগিং করে ছাপ্পা মেরে তারপরে ওই জাল ভোট দিয়ে ইলেকশনে জিতে আসতো কে? এই মমতা বন্দ্যোপাধ্যায়ের দল, এই তৃণমূল কংগ্রেস। এবং এটা ছিল মমতা বন্দ্যোপাধ্যায়ের কৌশল এবং তার ভাতিজা ওই যে কি অভিষেক ব্যানার্জির কৌশল। এই 26 সালের ইলেকশনের সময় এই কৌশল কাজে লাগাতে পারে নাই। যখনই লাগাতে পারে না তখনই নাকি আর ইলেকশন এটা সুষ্ঠু হয় নাই, বুঝছেন? মানে মাথা খারাপের একেবারে চূড়ান্ত পর্যায়ে গেছে। আমি জানি না সে এখনও কেন সুস্থভাবে তাকে ট্রিট করা হচ্ছে, তার স্থান হওয়া উচিত পাগলাগারদ। আচ্ছা, যাই হোক, এটা ভারত এবং ভারত সরকারের ব্যাপার, এই মমতা ব্যানার্জির অবস্থান কোথায় হবে। বাট এই ধরনের পাগলের উন্মাদীয় প্রলাপ শোনার জন্যে পশ্চিমবঙ্গের মানুষ কিন্তু এখন আর বসে নাই, এবং যত শীঘ্র এদের আকাম কুকামের বিচার আচার শুরু হবে এবং তার ভাইপো, যাকে নাকি মুখ্যমন্ত্রী বানাতে চাইছিল, এই ভাইপোটা এত বেয়াদব। চিন্তা করে দেখেন, ভারতের যে সমস্ত নেতাগুলাকে সারা পৃথিবীতে সম্মান সমীহ করে, এই তার ভাইপো কি অভিষেক ব্যানার্জি, তাই না, তাদের সাথে তুইতুকারি করে কথা বলে, তাদের সাথে চ্যালেঞ্জ করে। যেখানে ভারতের ওই সমস্ত নেতাগুতাকে নিয়ে এই অভিষেক ব্যানার্জির গর্ব অহংকার করার কথা, সেটা না করে এর কোনো রাজনৈতিক কোনো জ্ঞান নাই, কোনো কেরিয়ার নাই, কোনো অভিজ্ঞতা নেই, ওই মনে হয় কত 2014 সালের দিকে এই মমতা ব্যানার্জি তাকে হাতে ধরে এনে রাজনীতিতে ঢুকায়। কোনো রকম কোনো তার লড়াই সংগ্রাম করার কোনো ইতিহাস নেই, কিচ্ছু নাই। সে একেবারে কি মানে অনেকটা প্যারাশুটে করে নেমে এসে একেবারে বিশাল হর্তাকর্তা হয়ে যায় এবং ধরাকে সরা জ্ঞান শুরু করে। এবং তার প্রমাণ আমরা দেখছি যে বিভিন্ন সময় এই ভারতের বড় বড় জাতীয় নেতা যাদেরকে সারা দুনিয়ায় সম্মান সমীহ করে, তাদের সম্পর্কে উল্টোপাল্টা কথা বলতো, তাদের হুমকি দামকি দিত, তুইতুকারি করতো। এবং আসলে ওই কারণেই তো আজকে এই মমতা ব্যানার্জির এই অবস্থা এবং তৃণমূল কংগ্রেসের এই অবস্থা। এর উল্টাপাল্টা বকছে। আমার ধারণা আগামী 2-1 মাসের মধ্যে এই যে 80 জনের মতো এই যে বিধায়ক নির্বাচিত হয়েছে না, এরপরও এর সিংহভাগই আমার ধারণা তলে তলে যোগাযোগ শুরু করে দিয়েছে বিজেপির সাথে, যে ভাই ওই পাগলা মহিলার সাথে, মানে পাগলির সাথে আমরা থাকবো না ভাই, আমাদেরকে তোমাদের দলে ঢুকিয়ে নাও। আমার ধারণা সেটাই ঘটতে যাচ্ছে। ধন্যবাদ।